তের টলমল অশ্রুতে ভাসা চোখের কান্নে টপকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জাংকুক বড্ড সাহস করে সেই জলটুকু নিজের 2 আঙ্গুল দিয়ে মুছিয়ে দিল। প্লিজ দে, কাঁদেন না আপনি। নিজের সাথে লড়তে লড়তে আমরা ভুলে গিয়েছি যে আমাদেরও অনুভূতি আছে, সুখে থাকার অধিকার। এভাবে একাকী নিঃসঙ্গ জীবনটা বয়ে নিয়ে আমরা শুধুমাত্র নিজেকেই ঠকাচ্ছি। আর নয়, চলুন না দে, এবার দুজন দুজনকে আঁকড়ে ধরে দেখি, একটু সাহস করে শুরু করি জীবনের দ্বিতীয় সূচনা। বাড়ির লনে জেসি আর টানকে ছোটাছুটি করতে দেখে জিমিন যা বোঝা বুঝে গেল। বিস্তার উত্তেজনায় ছটফটিয়ে উঠল হৃদয়। ওকে দেখে জেসি খেলা ফেলে ছুটে আসলো। পিপি! জিমিন স্মিথ হেসে নিজের হ্যান্ডব্যাগ থেকে চকলেট বের করে হাতে দিল। চকলেট দুটো পেয়ে জেসি লাফিয়ে চলে গেল। জিমিন পিছু দেখে কিছু বলবে এর আগে জেসি হাতের একটা চকলেট টানের দিকে বাড়িয়ে দিল। জিমিনের মুখে হাসি ফুটে ওঠে। যাক, তার রাগ বাড়িয়ে বলতে হলো না। দূরে দূরে বুকে বাড়িতে প্রবেশ করে দেখে ড্রয়িং রুমে বসে আছে সুগার পরিবার। তের নজর পড়লো জিমিনের দিকে। ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ওই তো জিমিন এসে গিয়েছে। সবাই একযোগে ফিরে তাকালো। সবার দৃষ্টি ওর দিকে নিবদ্ধ। একটা উপলব্ধি হতেই জিমিন অপ্রস্তুত হলো বেশ। কিরঞ্জন তস্ত পায়ে উঠে এলেন। জিমিনের নিকটে এসে ওর আনাত মুখটা তুলে নিলেন। হেসে বললেন, মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দের তারিফ করতেই হয়। কত মিষ্টি দেখতে মা তুমি। জিমিন লজ্জায় মাথা নুয়ে সালাম দিল। কিরঞ্জন সালামের জবাব দিয়ে বললেন, যাও মা, হাত মুখ ধুয়ে আসো, ঘেমে আসো, আর আসার সময় ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে এসো। জিমিন মাথা নাড়িয়ে নীরবে প্রস্থান নিল। জিন এবার বললেন, এ মা। জি আন্টি। ও শাড়ি পরতে পারে না তেমনটা, একটু হেল্প করে দিও। আচ্ছা আন্টি, আমি যাচ্ছি। রুমে এসে হাতের অ্যাপ্রন আর ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে জিমিন চাপা স্বরে চিৎকার করে ওঠে। কতক্ষণ মেঝেতে লম্ফচম্প করে হাঁপাতে হাঁপাতে আয়নার সামনে দাঁড়ায়। নিজের রক্তিম মুখটা এক দৃষ্টিতে দেখে আপন মনে হাসে। নিচে মায়ের বলা কথাটা মনে হতে ফের লজ্জায় 2 হাতে মুখটা ঢেকে ফেলে। এই জন্য বুঝে মা জরুরি তলব করে ডেকে এনেছেন। ইস, বলে দিলেই তো পারতো, আগেই নাচতে নাচতে চলে আসতো বাড়িতে। চাপা স্বরে উচ্ছ্বাসে পেটে পড়ে বিড়বিড় করে বলে, খুব ফাইনালি ডক্টর মীনাক্ষী সুগা, আপনি আমার হতে চলেছেন। হে আল্লাহ, এটা স্বপ্ন নাকি সত্যি? ওহ টিয়াপু, তুমি? জি আমি। আর হ্যাঁ ভাবিজান, এটা একদম সত্যি। আসলে ওই আর কি। এই সুগাটাও না এটা আস্ত খবিস কিসিমের মানুষ। আমার এখনো বুঝে আসে না এই রামসাগরটার প্রেমে তুমি পড়েছো কিভাবে। হ্যাঁ পড়েছো তো পড়েছো, রীতিমতো দেখে হাবুডুবু খাচ্ছ। না মানে ওই আর কি। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আন্টি বলেছেন তোমাকে একটা শাড়ি পরিয়ে নিচে নামিয়ে নিয়ে যেতে। আচ্ছা তে আপু, সুগা স্যার আসবেন না? তে হো হো করে হেসে বলে, আপনার প্রিয়তমা রাস্তায় আসছে। দূরে দূরে বুক নিয়ে জীবন আলমারি খুলে একটা নীল রঙের শাড়ি বের করলো। শাড়িটা দেখে তে এসে টেনে বলল, ওহো, নীল রং কার যেন প্রিয় রং, ঠিক মনে পড়ছে না। উফ, তুমিও না আপু। আচ্ছা তুমি বলো, তোমার পছন্দের রং কি আপু? আমার প্রিয় রং সাদা জিমিন। ও মা, তাই নাকি? জানো ভাইয়ারও প্রিয় রং সাদা। ভাইয়ার রুম আর ড্রেস আপ দেখলে বুঝবে, সবকিছুতে শুভ্রতার প্রলেপ। দেখেছো, কনসিডেন্টলি তোমাদের অনেক কিছু ম্যাচ হয়ে যায়। তে কোনঠায় মিয়ে যায়। একটু আগে ছাদের দৃশ্যপট মানসপটে ভেসে উঠতেই হাঁসফাঁস করে ওঠে। শাড়িটা হাতে নিয়ে কথা ঘোরায়, তুমি ফ্রেশ আসো জিমিন, আমি ওয়েট করছি। আচ্ছা আপু, 5 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ পরে তে লেগে যায় জিমিনকে সাজাতে। শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিয়ে ভালো করে পিন দিয়ে সিকিউর করে নেয়। রিবন্ডিং করা চুলগুলোর খোপা ছেড়ে দিয়ে জিমিনকে আয়নার দিকে মুখ করে দাঁড় করায়। তে পেছন থেকে আর কাঁধে থুতনি ছেঁকিয়ে আওড়ালো, মাশাআল্লাহ, কি সুন্দর মানিয়েছে রংটা। আমার ভাই আজ মাথা ঘুরিয়ে না পড়ে যায়। ওহ আপু, আর লজ্জা দিও না তো। আচ্ছা বাবা, আর লজ্জা দিব না। তুমি দেখো তো সাজ ঠিক আছে কিনা। আমি আবার সাজগোজ তেমন পারি না, একেবারেই একটু। জিমির মুচকি হেসে নিজেকে একটু দেখলো, তারপর হালকা পাতলা মেকআপ করে নিল। শাড়িটার সাথে মিলিয়ে হাত ভরে চুলে সাদা চুড়িগুলো পরলো। হালকা বললেও সাদার কমতি সে রাখলো না। এই দিনটা বহু অপেক্ষা আর সাধনার পরে তার জীবনে অবশেষে এসেছে। অপরদিকে মামু এসেছে। কত কিছু নিয়ে এসেছে জানো। এই দেখো, আমার আর জেসিমনের জন্য প্রিঙ্গেল নিয়ে এসেছে। ওই যে আপনার প্রেমিক। ও সরি, আপনার স্যার এসেছেন। মনে হয় দৌড়ে দৌড়ে এসেছে। না, এত অল্প সময় কিভাবে পৌঁছেছে। বাহ, দুজনেরই কি তারা। আপু প্লিজ, তুমি জানো আমার ভীষণ লজ্জা লাগছে।
তে ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা দিল। ও দোয়া করে প্রতিটি মেয়ের জীবনে যেন সুগাদের মতো একজন পুরুষ আসে, সপুরুষ আসে, কাউকে অসঙ্গে নিয়ে যেন ঘুমে ঘুমে মরতে না হয়। তে মেয়েটার অরক্তিম গালে হাত রেখে স্নেহশীল কণ্ঠে বলল, দোয়া করে তোমার এই ঠোঁটের হাসি আর অন্তরের খুশি সারা জীবন অটুট থাকে যেন। এখন আসুন আমার ভাইকে আপনার এই অপরূপ সাজ সৌন্দর্যের দর্শন দিয়ে ধন্য করুন। কিছুক্ষণের মধ্যেই জিয়ন মেনশনে বসার ঘরটা সরগরম হয়ে উঠল। সোফায় পাত্র বেশে মাথা নিচু করে বসে আছে সুগা। জিন আর জাঙ্কু এটা ওরা জিজ্ঞেস করছে আর সুগা ইতস্ত ভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। খানিক পূর্বে হসপিটাল থেকে তাকে জরুরি তলব করে ডেকে আনা হয়েছে। আগত ইমার্জেন্সি ছুটি নিয়ে ছুটে আসতে হয়েছে তাকে। আর অনেক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আজ সকালেও কেউ ভেবেছিল যে জিবিন নামক এক আত পাগলিকে নিজে করে পাবে? কতগুলো বছরে মেয়েটার পাগলামো সহ্য করেছে সে মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে মেয়েটা তার পিছু নিয়েছে, সিনিয়র থেকে শিক্ষক হলো, তবুও নাচের বাধা মেয়েটা কিছুতেই পিছু হটেনি। সব শেষে সুগাও খুব বাজে ভাবে গোহারা হারলো মেয়েটা ভালোবাসার কাছে। সুগা জানে না ও জিমিনের মতো করে ভালোবাসতে পারবে কিনা, কিন্তু আজকের পর থেকে ও সর্বাত্মক চেষ্টা থাকবে জিমিনকে ভালো রাখার। কেননা সম্পর্কে ভালোবাসা থেকে ভালো রাখাটা অধিক জরুরি। পকেটে থাকা আংটির বক্সটা আরেকবার ছুঁয়ে দেখে। এই আংটিটা সুগা নিজের যৎসামান্য সেভিংস থেকে টাকা তুলে কিনেছে। আর জিমিনকে আংটি পরিয়ে যাবে ওরা। যদিও জিন ঠিক করেছিলেন সামনে শনিবার আনুষ্ঠানিকভাবে বাগদান হবে, কিন্তু লজ্জা শরমের তোয়াক্কা না করে সুগা বলল আজই বাগদান সেরে ফেলতে, পরে আত্মীয় স্বজনদের জানানো হবে। তো এবার জিমিনকে নিয়ে সিঁড়িতে নিচে নামছে। সুগার মুগ্ধ লোচন জোড়া সোজা গিয়ে স্থির হলো সেখানে। দেখলো একটা ডানাবিহীন নীল পরি সাই কুচির সামনে ধীর কদমে সিঁড়ি বেয়ে নামছে। সুগা নিজের দিকে তাকালো। একটা নর্মাল কালো চেক শার্ট পরনে, ক্লান্তিতে কাজের প্রেসারে সকালের আয়রন করা শার্টটা কুচকে আছে। এই জিমিনকে এরূপে দেখে নিজেকে আরম্ভপূর্ণ পরিবেশের সাথে কেমন যেন বেখাপ্পা ঠেকলো। এই একজন হেসে উঠে এই জিমিনকে টেনে সুগার পাশে বসালেন। এই জিমিনের চোখ আপনে পায়ের পাতায় নিমগ্ন। সুগা দন্তপাটি দিয়ে নিচের ছোট কামড়ে চারিদিকে এলোমেলো নেচে চাইলো। অন্তঃস্থল হাই হাই করে উঠলো মেয়েটার সৌন্দর্য সুধা ভালোভাবে আস্বাদন করতে না পারার হুতাশে। বড় রাত দেরি করতে চাইলেন না, যদিও জিন খানিজ নারাজ ভেতরে ভেতরে। ওনার মন বলছিল তে বিয়েতে আমোদ করবে না, তারপর অনেক বড় করে দুই ছেলে মেয়ের বাগদান অনুষ্ঠান সারবেন। কিন্তু হবু মেয়ের জামাইয়ের আবদারটাও ফেলতে পারলেন না তিনি। ছেলেটা আজই জিমিকে আংটি পরিয়ে রেখে যেতে চায়। ভদ্রমহিলা হাসলেন মনে মনে, ছেলেটা ভয়ে আছে তার মেয়েকে নিয়ে, কিন্তু জিন যে সেটা কসমিক কালও করবেন না। তার মেয়ের সুখ কোথায় তিনিও হাসি মুখে শেখায়। আর মেয়ের জীবন সঙ্গী হিসেবে নিতান্ত পক্ষে যোগ্য কাউকে বেঁচেছে, আর নাকচ করার প্রশ্নই আসে না। তে ভাইয়ের আরেক পাশে বসেছিল, আর ঠিক বরাবর বিপরীত পাশে বসেছিল জাঙ্কুক। বাসার ড্রেস আপ চেঞ্জ করে একটা সাদা শার্ট পরে নেমেছে। তে আবিষ্কার করলো ঠিকই ওর মতো এই লোকটারও সাদা রং প্রিয়। এই জাঙ্কুক দুই উড়ুতে বাচ্চা দুটোকে নিয়ে বসে আছে। বাচ্চারা মহা আনন্দে তার ফোন দেখছে আর এটা সেটা জিজ্ঞেস করছে। এর মধ্যে সজ্জিত জিমিনকে দেখে জেসি উৎসুক গলায় জিজ্ঞেস করলো, পাপা আজকে কি ডক্টর আঙ্কেলের সাথে পিপির বিয়ে? না মজান, আজ পিপির এঙ্গেজমেন্ট। বিয়েতে এখনো দেরি আছে। কথাটি ঠিক সুগার বুকে গিয়ে লাগলো। বিয়েতে এখনো দেরি আছে মানে? জেসি, তোমার পিপি যে মামুর সাথে আমাদের বাসায় চলে আসবে সেটা কি জানো তুমি? কই না তো। আচ্ছা কেন আমার পিপি তোমাদের বাসায় কেন যাবে? কারণ সে আমার মামুর বউ হবে, আর বউরা তার জামাইয়ের বাড়িতেই থাকে। জিমিন লজ্জায় কাচুমাচু করে নড়ে চড়ে উঠলো। সুগা হাসতে গিয়েও নিজেকে আটকালো। তে মাথা হেঁট করে বসে রইলো। টানের বিজ্ঞের ন্যায় কথা শুনে মনে হচ্ছে এই ছেলেকে এসব কথা কেউ শিখে পড়ে দিয়েছে। উফ, এর হাতে আর ফোন দেওয়া যাবে না। সব শিখেছে এই যন্ত্রটা থেকে, তে নিশ্চিত। এই জেসি এত কিছু বুঝতো না। ক্রমশ ওর বাচ্চা আননে আধার ছেয়ে গেল। যাক বুঝলো জেসি কানার প্রস্তুতি নিতে চলেছে, তাই আগাম প্রতিরোধ স্বরূপ মেয়ের কানে কানে কিছু বলল। এই জাঙ্কুক কি বলল কেউ শুনলো না বা কেউ বুঝতো না, কিন্তু সবাই দেখলো। কথাটা শোনার পর থেকেই জেসির মুখটা সূর্যের আলো নাই ঝলমলিয়ে উঠেছে। পাপ্পা তুমি কি সত্যি বলছো? একদম 3 সত্যি? মামা জান, ইনশাল্লাহ একদম 8 সত্যি। এখন আর কিছু বলো না, নাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আপা আংটি বদলটা সেরে নেওয়া যাক, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। জি আপা। আব্বা জিমিন মাকে আংটিটা পরিয়ে দে। সুগার নিজের পকেট হাতে আংটির বক্সটা বের করলো। তার সামর্থ্যের মধ্যে সে এটা কিনেছে। বক্সটা খুলে আংটিটা হাতে নেয়। জিমিন হাতটা বাড়াও।
জিমিন কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল। সুগা স্বাভাবিকভাবেই ওই নরম হাতটা এক হাতে আঁকড়ে ধরে আর এক হাতে জিমিনের অনামিকা আঙ্গুলে ছোট্ট সোনা রিংটা পরিয়ে দিল। ছোট দুজনে সাথে সাথে হাততালি দিল। জাঙ্কুক হেসে বলল, দাঁড়াও, এখনো কোণে রয়ে গিয়েছে না, পরে হাততালি দিও। কথাটা বলেই জাঙ্কুক নিজেও সাথে করে আনা বক্সটা জিনের দিকে বাড়িয়ে দিল। জিন বক্স খুলে একটা প্লাটিনামের আংটি বের করলো। ছেলেদের যেহেতু সোনা পরা হারাম, সেই হিসেবে জাঙ্কুক প্লাটিনাম অর্ডার করে এনেছে। জিন আংটিটা জিমিনের হাতে দিয়ে বললেন, এটা জামাইকে পরিয়ে দাও। জিমিন আংটিটা নিয়ে কাপা হাতে বাড়িয়ে সুগার আঙুলে পরিয়ে দিল। চোখ উঁচিয়ে এক পলক সুগার দিকে চাইলো। দেখলো সুগার ক্লান্ত বদনে পরিতৃপ্তির হাসি। মুগ্ধ চোখ ঘুরে বেড়াচ্ছে, জিমিনের পেরব চেহারা নাড়াচ্ছে কাড়াচ্ছে। সবার আলহামদুলিল্লাহ ধ্বনিতে ওদের পিড়ে চমকে উঠল। সহসা দুজন দৃষ্টি ফিরিয়ে নিল। জিন আর কাউকে বসে থাকতে দিলেন না, তারা দিলেন লাঞ্চের জন্য। সাথে জিমিনকে বললেন, যাও জিমিন, সুগাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও। জিমিন ঢোক গেলে আপন মনে বিড়বিড়াই, এই রে, আবার ওনাকে ফেস কিভাবে করবো আমি। জিমিন কোন রকমে সুগাকে নিয়ে আগালো। নিজের রুমের ওয়াশরুমটা এবার দেখিয়ে দিল। সুগা চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। বাথরুমে প্রবেশ করতেই মেয়েলি সুবাস আর নাসার অংশ ছেয়ে গেল। বুক ভরে সেই শ্বাস টেনে আপন মনে হাসলো। বাথরুম থেকে বের হয়ে দেখলো জিমিন বিছানায় বসে নিজের হাতটা ঘুরিয়ে ফিরে দেখছে। সুগা ঠোঁটে আলতো হাসি রেখা রেখা যায়। তুমি জিমিন, হাউ ডাজ ইট ফিল ফ্রম মেডিকেল পার্টনার টু বি এ লাইফ পার্টনার? জিমিন চমকে ওঠে, দেখে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে হাসতে তার সুদর্শন হবু স্বামী। জিমিন নিজেকে ধাতস্থ করে, জন্য ডক্টর সুগাকে নয়, গোটা পৃথিবী জিতে নিয়েছি। সুগার কি হলো জানা নেই, হঠাৎ ছুটে এসে মেয়েটাকে ঝাপটে ধরলো। জিমিনকে দুনিয়ার সবটুকু সুখ দিয়ে ফিসফিস করে আওড়ালো, লাভ ইউ জিমিন, লাভ ইউ সো মাচ। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই একটু বিশ্রামে বসলো। এ ফাঁকে জিমিন সবার জন্য নিজ হাতে ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিয়ে আসলো। সবাইকে দেওয়ার শেষে সুগাকে দিতে নিল। সুগা বাটিটা নিতে নিতে দুষ্টু হেসে জিমিনের হাতটা ছুঁয়ে দিল। জিমিন চোখ দিয়ে মৃদু শাসালো। এই ছেলেটা হঠাৎ নির্লজ্জের অবতার ধারণ করলো কেন? আজব তো। জেসি টান নিজেদের ড্রেস নষ্ট করে ফেলেছিল, তাই তেল নিজের বাটি রেখে ওদের দুজনকে খাওয়াতে বসলো। জিন সেদিকে খানিকক্ষণ চেয়ে থেকে আলাদাভাবে ইয়ঞ্জনকে নিজের ঘরে নিয়ে গেলেন। জাঙ্কুক বাইরে একটা ফোন কল রিসিভ করতে গিয়েছিল। ঘরে চোখ আছে পা রাখতেই চোখে বিঁধে নয়নাভিরাম দৃশ্যটি। আপা, দয়া করে আপনি দেখে একটু বুঝিয়ে বলবেন, আমার ছেলেটাকে বিয়ে করলে ঠকবে না ও? দুনিয়ার সব ছেলে যদি একই রকম হতো, তাহলে ভালোবাসার নামও কোনো শব্দে পৃথিবীতে অস্তিত্ব থাকতো না। ইয়ঞ্জন ওনাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না আপা, মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তবে ওর জীবনসঙ্গী একমাত্র জাঙ্কুকই হবে, এটা নিশ্চিত থাকুন। আপনার কথায় অনেক হালকা হলাম আপা। তাই জানেন, আমার শরীরে বিভিন্ন রকমের অসুখ দ্বারা বেঁধেছে, কখনো পড়ালা ডাক দেই তা বলা যায় না। মেয়েটাকে তো আপনাদের হাওলা করে দিলাম, এবার আমার মন ভাঙা ছেলেটাকে আর অবুঝ মাহারা নাতিটার জন্য কাউকে চাই। ছেলেটার জীবনটা গুছিয়ে না দিয়ে যে আমি মরেও শান্তি পাবো না। চিন্তা করবেন না আপা, ভরসা রাখুন, আমার মেয়েটার মন খুব নরম, দেখবেন রাজি না হয়ে পারবে না, এখন হয়তো লজ্জার কারণে চুপ আছে। অবশেষে বিদায়ের পালা এলো। সুগা জিমিনের বিয়ে আপাতত বছর খানেক পরে। এই জিমিনের এমবিবিএস ফাইনাল এক্সাম শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ওদের চার হাত এক করে দেওয়া হবে। সবাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও সুগাকে একটু খুশি দেখা গেল না। লটকানো মুখেও জাঙ্কুকের পাশের সিটে বসে পড়ল। ইয়ঞ্জন সবার থেকে বিদায় নিয়ে নাতিকে নিয়ে পেছনের সিটে বসলেন। টান জানালা দিয়ে হাত বাড়িয়ে জেসিকে টাটা দিল। বলা বাজল যে দুটোতে এখন খুব গলায় গলায় ভাব লক্ষ্য করা যায়। জিমিনের সাথে আলিঙ্গন করে জিনকেও আলিঙ্গন করলো। তিনি তের মুখটাতে হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাকে শীঘ্রই আমার ঘরে আলো করে পাঠাক মা। তে মাথা নুয়ে সামান্য হাসলো, তারপর ওর আঁচল ধরে থাকা জেসিকে ঝুঁকে আদর করে দিল। সুইটি আন্টিকেও কিসি দাও মা। জেসি ঠোঁট এলিয়ে হেসে তের দুগাল ধরে টপাস টপাস করে দুটো চুমু খেলো। আমি আসছি মা, বাই। বাই বাই মাম। পুরো কথাটা জেসি শেষ করলো না। তে তবু বুঝলো জেসি কি বলতে চেয়েছিল, আর তাতে ওর হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়। গাড়িতে উঠে মায়ের পাশে চুপটি করে বসে। জাঙ্কু গাড়ি স্টার্ট দিলে এ চট করে জানালার বাইরে মুখ বাড়িয়ে দেয়।
দেখে জেসি কেমন ছলছল চোখে এদিকে তাকিয়ে আছে। এর মজা কেঁদে ওঠে বাচ্চাটার মুখটা দেখে। মনের দোলাচলে ঝুলতে থাকা সিদ্ধান্তটা একটু পাকাপোক্ত হয়। সময়টা বসন্তের প্রথম মাস। ফাল্গুন হাওয়ার রাতের মৃদু সমীকরণে ভেসে আসছে জানালার পাশে আপন সৌন্দর্যের বিস্তারে দাঁড়িয়ে থাকা কামিনী ফুলের মিষ্টি সুবাস। থেকে থেকে আকাশটা খানিক্ষণ পরপরই গর্জন তুলছে বজ্রপাত। সেই সাথে আকাশে ভেসে উঠছে সেই বজ্রপাতের আঁকাবাঁকা রেখা। হয়তো আজ আকাশ দাপিয়ে বৃষ্টি নামবে, তারই পূর্বাভাস স্বরূপ এই বজ্রপাত। 1 2 buckle my shoe, 3 4 knock at the door, 5 6 pick up the sticks, 7 8 lay them straight, 9 10 a big fat hen. ছড়াটা পড়া শেষ করেই তার মাথা তুলে তাকালো। পাশেতে মূর্তির মতো বসে স্থির দৃষ্টি জানালা পার করে অন্ধকারে পানে চেয়ে কি যেন ভাবছে। তার আদো আদো গলা ডাকলো, মাম্মাম। তের নড়চড় নেই। টানোর হাতটা ধরে ঝাঁকালো। ও মাম্মাম। তের হুঁশ ফিরে যেন চটক কাটার ন্যায় তাকিয়ে বলে, কি হয়েছে বাবা, পড়া হয়েছে? হ্যাঁ মাম্মাম। আচ্ছা, আজ আর পড়তে হবে না। নানুমণিকে গিয়ে বলো তোমার দুধ রাখা আছে, হরলিক্স মিশিয়ে দিতে। মাম্মাম বিছানা করছি, কেমন? টান মাথা নাড়িয়ে চলে গেল। তে ফোঁস করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। বিছানাটা ঠিকঠাক করে টানের নাইট স্যুট বের করে। টান ফিরে এলে ওকে নাইট স্যুট পরিয়ে বিছানায় শুয়ে দেয়। মাম্মাম, ও মাম্মাম, আজকে তুমি কোন স্টোরিটা বলবে? তে কিছুক্ষণ চুপ করে বলল। টান টান তের চুল নিয়ে খেলতে খেলতে বলে, মাম্মাম বলো। বাবা, তোমার জাঙ্কুক আঙ্কেলকে কেমন লাগে? জাঙ্কুক আঙ্কেল? এই জাঙ্কুক আঙ্কেল তো অনেক ভালো মাম্মাম। আমাকে কত আদর দেয়, কত চকলেট দেয়, কোলেও নাই। তুমি তো আমাকে কোলেই নাও না। আমারও তোমার জাঙ্কুক আঙ্কেলকে ভালো লাগে বাবা। তাই মাম্মাম, তোমার জাঙ্কুক আঙ্কেলকে ভালো লাগে? কিন্তু আঙ্কেল তো তোমাকে কখনো চকলেট দেয়নি, তাহলে তোমার কেন ভালো লাগে মাম্মাম? কারণ তিনি একজন সুপুরুষ বাবা। সুপুরুষ? সুপুরুষ কি মাম্মাম? যারা একজন নারীকে সম্মান করতে জানে, যাদের ভালোবাসা কেবল নিজ স্ত্রী সন্তানের জন্য বহাল থাকে, যাদের কাছে একজন নারীর অনুভূতিগুলো মূল্যবান, তারাই সুপুরুষ। মামাম কি বলল, কথাগুলো টানের মাথার উপর দিয়ে গেল। তবুও বুঝেছে, এমন ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মাম্মাম, আঙ্কেল অনেক সপুরুষ। আঙ্কেল কখনো জেসি মনিকে বকে না। মাম্মাম, তুমি আঙ্কেলের মতো সপুরুষ নও, কারণ তুমি আমাকে বকা দাও। বাবা টান, কি যে বলো না তুমি। আমি তোমার আঙ্কেলের মতো সুপুরুষ হতেও চাই না, কারণ মেয়েরা সুপুরুষ হতে পারে না বাবা। তাহলে মেয়েরা কি হয় মাম্মাম? টান, ঘুমাও বাবা, অনেক রাত হয়েছে, কাল আবার স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতে হবে বাবা। কিন্তু টান ঘুমিয়ে গেলেও ঘুম ধরলো না তের দু চোখে। টানের পাশে শুয়ে চোখ বন্ধ করতেই মানসপটে ছবির মতো স্পষ্ট হয়ে ওঠে আজকের দুপুরে কিছু স্মৃতি, যেগুলো থেকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। আজ যখন জিও ম্যানশনের ছাদে এই জাঙ্কুক নিজের মনের আকাঙ্ক্ষাটুকু তের সামনে ব্যক্ত করলো বিনা সংকোচে, তখন তে শুধু হতবিম্বল হয়ে তাকিয়েছিল। অমুক বাসনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি হলেও মুখে উচ্চারণ করতে পারলো না কিছুই। শুধু অনুভব করলো ওর কান্না পাচ্ছে, ভীষণ ভীষণ রকম কান্না পাচ্ছে। জাঙ্কুক যখন ওর চোখের কোণের অশ্রুকণাগুলো নিজের শক্ত হাতের নরম পরশে মুছে দিচ্ছিল, তখন তার কান্নাগুলো আরো দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেল। তার শব্দহীন বোবা কান্নাগুলো কেউ কখনো যত্ন নিয়ে মুছে দেয়নিছে। জাঙ্কুক আকর্ষণে বলল, আমি জানিতে প্রথম জীবনে বাজেভাবে ঢুকে যাওয়া ভগ্ন হৃদয়ে আমাদের জন্য দ্বিতীয়বার জীবনকে সুযোগ দেওয়াটা বড়ই কঠিন। কিন্তু আমাদের এই সময়টা, সন্তানদের শৈশবের স্বর্ণালী সময়গুলো আমরা কি কখনো ফিরে পাবো? ভয় হয় মিস্টার জাঙ্কুক, বড্ড ভয় হয়। এক জীবনে নিজের সম্পূর্ণ যত্ন, চেষ্টা, হৃদয় নিংড়ে দেওয়ার ভালোবাসার বিনিময়ে পেয়েছি কেবল নিজের অনুভূতির অবহেলা, ধোঁকা, বিশ্বাসঘাতকতা। তাই এখন আর মনেই হয় না আমার অনুভূতিরও মূল্য আছে। দিন শেষে নিজের জীবনের ভরাডুবির ভার যে নিজের উপরেই আসে। আমাদের ভুলটা কোথায় জানেন? তে চোখ তুলে তাকালো। জাঙ্কুক বিরস শেষে বলল, আমরা সবসময় আমাদের অনুভূতিগুলোকে ভুল মানুষের তরে বিলাই। ওই ভুল মানুষটাকে তো আমি নিজে থেকে আমার জীবনে চেয়ে আনিনি, তবে কেন আসলো সে? কখনো কখনো এই জীবনে ভুল কিছু আসে আমাদের সঠিক কিছুর প্রকৃত মূল্য বোঝাতে। সে কিছুই বলতে পারল না। ওর অনুভূতিগুলো এলোমেলো, মনে হাজার সংশয়, ভবিষ্যতের অনিশ্চয়তা। জাঙ্কুক ফির অস্ফুটে ডেকে উঠল, তে ফিরে চাইল। জাঙ্কুক চোখে চোখ রেখে কোনো রকম সংকোচন ছাড়াই বলল, আমি অপেক্ষা করব আপনার জবাবে। তে মাথা নুয়ে নিল। জাঙ্কুক মলিন স্বরে বলল, বিশ্বাস করুন, একটা সুন্দর নতুন সূচনা
আমাদের হাতছানিকে ডাকছে। এই বলে জাংকুক থামলো, ঢোক গিলে কম্পমান গলায় বলল, একবার আমার হয়ে দেখুন না তে, এই জাঙ্কুকের রানী করে রাখবো ইনশাআল্লাহ। তের সারা অঙ্গ থরথরে কেঁপে উঠল। কিছুটা স্বস্তি, ভয়, কষ্ট মিলে মনে মিশ্র প্রতিক্রিয়া আলোড়ন সৃষ্টি করলো। তে কাপা গলায় কোনো মতে একটু বলতে পারলো, আমি ভেবে দেখবো মিস্টার জাংকুক। এবার অন্তত একটু নিজেকে নিয়ে ভাবতে চাই, নিজের অধুরা স্বপ্নগুলোর একটু মূল্যায়ন করতে চাই। চট করে চোখ খুলে তাকালো তে, প্রচন্ড হাঁসফাঁসে গলা বুঝে এলো। মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেললো একটু ঘুমানোর তাগিদে, কিন্তু ঘুম যেন ওর শত্রু হয়ে চোখে ধরা দিতে চাইছে না। এদিকে বাইরে ঘুটঘুটে তিমির ফেটে যাচ্ছে হঠাৎ উড়ে আসা ঝড়ের কবলে। প্রচন্ড বজ্রপাতে কানে তোলা লেগে যাওয়ার জোগাড়। তের পায়ের নিচ থেকে কাঁথাটা তুলে কানের গায়ে জড়িয়ে দিল, তারপর টানকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু সারা রাত এপাশ ওপাশ করেও যখন ঘুম আসতো না, তখন রাতের শেষ ভাগে বিছানা ছাড়লো। বাথরুম থেকে উজু করে এসে জায়নামাজ বিছিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলো। মা বলে যখন কোনো কিছু নিয়ে মনে দ্বিধা সৃষ্টি হবে তখন রবের দরবারে মাথা ঝুঁকতে, তিনি সঠিক পথে দিশা দেখিয়ে দেবেন। টিয়া সারাদিন ভেবেছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তেই পচে যাওয়া সমাজের ধার ধারে না। এই সমাজ কোনোদিনও চাইবে না তে আবার নতুন করে সুখী হোক, তের ভাঙা হৃদয়ে আবার জোড়া লাগুক। হ্যাঁ, তে চাই কেউ ওকে আগলে নিক নিজের বাহু ধরে। দিন শেষে তের অনুভূতিগুলো কেউ যত্ন করে নিজের মনে লালন করুক, কেউ গোটা এক তের দায়িত্ব নিক নিষ্ঠার সাথে। কিন্তু শুধুমাত্র নিজের কথা চিন্তা করে বিয়েতে মত দেওয়া যে সম্ভব না তের পক্ষে। আর টানের কি হবে? এই জাঙ্কুক সাহেব যতটা সহজভাবে সবকিছু চিন্তা করছেন, আদতেই কি সবকিছু এতটা সহজ হবে? এই জাঙ্কুক যে টানের জন্য একজন বেস্ট পিতা হবে তা নিয়ে তের মনে বিন্দুমাত্র সংশয় নেই। হয়তো টানের বাচ্চা মন খুব সহজে জাঙ্কুকের সাথে মানিয়ে নেবে, কিন্তু টান যখন বুঝতে শিখবে যে আসল বাবা সৎ বাবার তফাৎ, তখন দেখি জবাব দেবে তাকে। সমাজের সাথে সাথে তার নিজের অংশ কি তার দিকে বাঁকা চোখে তাকাবে না? তখন তার নিষ্পাপ সন্তানের এই প্রশ্নটা যদি ওকে তীর বিদ্ধ করে যে, কেন তুমি নিজের সুখের কথা ভেবে আরেকজনের সাথে ঘর বাঁধলে মা? কেন আমার বাবার জায়গা তুমি আরেকজনকে দিলে? কেন? তে আর কিছু ভাবতে পারে না, যেন আমাকে হু হু করে কেঁদে ওঠে। ও আর পারছে না। এত দ্বিধা, ভবিষ্যতের অনিশ্চয়তা, কারো পবিত্র আহ্বানে সাড়া দিতে না পারার ব্যর্থতা আর ভেতরটা কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। তের কেন একটু ভালোবাসা পাওয়ার অধিকার নেই? এই সমাজ কেন কেবল একজন তালাকপ্রাপ্ত নারীর পাশ শিকলে বাঁধে? কই, জাংশুক তো সুখেই আছে। এত কিছু পরেও ঠিক ওর ভালোবাসার মানুষটাও সাথে আছে। তাহলে তো একই দোষ করেছে। আর যে সংসার করার স্বাদ, সেটা কি কখনো পূরণ হবার নয়? যদি একবার সবকিছু ভুলে তে জাংকুকের প্রস্তাবটা গ্রহণ করেও নেয়, কিন্তু জাংশুক থাকাকালীন বাবা হিসেবে কি করে চান জাংকুককে মেনে নেবে? অপরদিকে আমরা দেখতে পাই জাংশুক এই মাঝরাতে নিজের রূপে পায়চারি করছে। আয়ু এসে জিজ্ঞেস করতেই জাংশুক যেন খিটখিটে মেজাজে বলে ওঠে, ও ভাইও, আমাকে একটু একা থাকতে দিতে পারো না? সবসময় কি আমার পেছনে আসতে হবে? এভাবে কেন কথা বলছো জাংশুক? আমি শুধু জানতে এসেছিলাম যে তুমি এত রাতে পায়চারি কেন করছো। আই এম সরি আয়ু, আসলে আমার মাথা ঠিক নেই। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার না ইদানিং খুব গিল্টি ফিল হচ্ছে। আমি তো এর জন্য ধুকে ধুকে মরছি। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমার একবার তের কাছে অন্তত ক্ষমা চাইতে হবে, এখনই চাইতে হবে। আমার মন মানছে না আয়ু। তাহলে আর দেরি কি? এই যাও না, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। আমিও চেয়েছি ক্ষমা, তবু এখন আমি নিজেকে ক্ষমা করতে পারি না কিছুতেই। তুমি যাও, গিয়ে ক্ষমা চাও, হয়তো তাই ক্ষমা করে দেবে তোমাকে। ঠিক আছে আয়ু, তুমি সাবধানে থেকো। আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। টাটা। ঔষমালী মৃদু লাল কিরণে সবে ধরনে আলোকিত হতে শুরু করেছে। তে ফজরের নামাজ পড়ে জায়নামাজে ঘুমিয়ে গিয়েছিল মাথা ঠেকিয়ে। সারা রাত না ঘুমানোর দরুন এখন বেশ প্রগাঢ় ঘুমে তলিয়ে আছে। বিছানায় টানা একা হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। এই শান্ত কক্ষটিতে সুগা কোত্থেকে যেন ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে দেখলো তে মেঝেতে শুয়ে আছে। সুগা ঢোক গেলে হাঁটু গেলে বসলো তের শিওরে। কাপা হাতটা বাড়িয়ে তের কাঁধে রাখলো, ওর কাঁটা সামান্য ঝাঁকিয়ে ডাকলো, তে, এই তে, ওঠ না প্লিজ। তের চোখের ভারী পাতা পিটপিট করে খুলতেই সামনে একটা পরিচিত ঝাপসা অবয় ভেসে উঠল। হাত তুলে চোখ ডলে ভালো করে তাকাতেই সুগার অববয় বোধগম্য হলো। তে কয়েক সেকেন্ড স্থির হয়ে চেয়ে রইল। সদ্য ঘুম ভাঙা মস্তিষ্ক সজাগ হয়ে উঠতে খানিকটা সময় দরকার, কিন্তু সুগার নিকট মনে হচ্ছে সেই সময়টুকুও নেই। তাই তো দ্রুতই বলে উঠল, হেই তে, শুনছিস আমার কথা? উঠে বস না প্লিজ। কি হয়েছে? তুই এত সকালে? রাতে কখন ফিরলি? মাত্র এসেছি তে, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে।
তের ঘুম ছুটে পালালো। হতবাক হয়ে জিজ্ঞেস করে, মানে অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? সুগা কপালে ঘাম মোছে। মাঝরাতে হঠাৎ হসপিটালে জরুরি অবস্থায় এক অ্যাক্সিডেন্টের রোগীকে নিয়ে আসা হয়। নিমিষেই পুরো হসপিটালে ছেয়ে যায় খবরটা। কোনো রোগীর ভিজিট না থাকায় সুগা নিজের ক্যাবিনে বসে ঝিমোচ্ছিল। হাসপাতালে তখন কোনো রেজিস্টার চিকিৎসক উপস্থিত ছিল না, তাই একজন নার্স ছুটতে ছুটতে সুগাকে তলব করে। সুগা দেরি না করে ওটি রুমে ছোটে। পথিমধ্যে নার্স থেকে যতটুকু শোনে তা হলো, হাইওয়েতে একটা মারাত্মক কার অ্যাক্সিডেন্ট ঘটেছে একটু আগে। উদ্ধারকারী সিভিল সার্ভিস মুমূর্ষ অবস্থায় এক অজ্ঞাত যুবককে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ওটি রুমে ঢুকতেই সুগার পায়ের নিচে জমি সরে যায় চেনা মুখটি নজরে আসতেই। রক্তে রঞ্জিত থেতকে যাওয়া মাথায় এই জাংশুকের চেহারায় চেনা যাচ্ছিল না। পুরো চেহারা ফুলে বিভৎস আকার ধারণ করেছিল। সুগা কাপা হাতে জাংশুকের পা চেক করে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল। কি হলো সুগা, বলছিস না কেন? কার অ্যাক্সিডেন্ট? তে অ্যাক্সিডেন্টটা জাংশুকের হয়েছে তে। তে কয়েক সেকেন্ড সুগার মুখের দিকে বোকার মতো তাকিয়ে রইল, যেন কানে ভুল শুনেছে ও। তাই পরিষ্কার হতে পুনরায় জিজ্ঞেস করলো, কাকা কার কার অ্যাক্সিডেন্ট বললি? তে কাল রাতে জাংশুকের কারের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সেই দুর্ঘটনায় ও বেঁচে আছে তো? সুগা কিছুই বলতে পারলো না। তখন হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই এই জাংশুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কি হলো বল, বেশি ইনজুরেড হয়নি তো? এই জাংশুক ওয়াজ ডেড ডে, 1 ঘন্টা আগেও মারা গিয়েছিল। তে কেমন অনুভব করলো তার সুগা ঠাড় করতে পারলো না, কিন্তু স্পষ্ট দেখলো কিঞ্চিত কেঁপে উঠেছে ওর নারিকায়া। হসপিটাল থেকে সুগা এক প্রকার দৌড়ে এসেছে। এই জাংশুকের মৃত্যুর পর থেকেই সুগা প্রচণ্ড বিপর্যস্ত হয়ে আছে। আর মেডিকেল লাইফ থেকে ইন্টার্নি পিরিয়ডে ও বহু মানুষের মৃত্যু স্বচক্ষে দেখেছে, কিন্তু এমনটা আগে কখনো ফিল করেনি। আইসিইউ থেকে বের হতেই জাংশুকের মা ওর উপর হামলে পড়েছিলেন, কেননা তখন পুরো হসপিটাল ছড়িয়ে পড়েছিল জাংশুকের মৃত্যুর খবরটা। ভদ্র মহিলাকে সুগা নিজের মুখে বলে এসেছে তার ছেলে মৃত। তারপর তিনি সুগার গায়ে ঢলে পড়েন। সুগা তের দিকে চেয়ে দেখে ও কেমন স্তব্ধ হয়ে বসে আছে, স্থির দৃষ্টিতে মেঝের দিকে চেয়ে কি যেন ভাবছে। সুগা লক্ষ্য করলো তের স্থির 2 লচনে জল টলমল করছে। সুগা ওকে আগলে বলল, তে তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি সুগা। আচ্ছা, তানকে কি বলবো বলতো আমায়? কাল বিকেলেও তো কথা বললো বাবার সাথে। আচ্ছা, মানুষের হায়াতের কোনো নিশ্চয়তা নেই কেন বলতো?